এখানে আমাদের শুরু হয়ে গেছে ইতিহাসের একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে সুলতানি যুগ। কথাকার দিল্লির সুলতানি যুগ বা দিল্লির সুলতানি রাজবংশ সম্পর্কে আজকে আমাদের সম্ভাবনার ক্লাস রয়েছে। আমাদের যে দিল্লির সুলতানি যুগ, আজকে যে ক্লাস একদম বেহতরিন ক্লাস হবে। এসজি একাডেমির তরফ থেকে আমি তোমাদের সঙ্গে হীরা স্যার জয়েন। সবাই সবাই দেখবে ক্লাসগুলো, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে ক্লাসগুলোকে। তোমাদের সময় নষ্ট না করে তোমাদের ক্লাস শুরু করা যাক। আগে বলে রাখি, আমাদের যে সুলতানি যুগের যে এই চ্যাপ্টারটা থেকে হিউজ কোয়েশ্চেন আসে, আর এই চ্যাপ্টারটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না, তো চলো সবাই রেডি হয়ে যাও। পারলে সবাই স্ক্রিনশট নিয়ে নিবে, খুবই ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে, এবং তার সঙ্গে এর পিডিএফগুলো টেলিগ্রামে দেওয়া হবে এই ক্লাসটির শেষ পরবর্তীতে। আর যদি কোনো ডাউট থাকে তো দেখবে, আর প্রিভিয়াস করে আবার বুঝতে পেরে যাবে আশা করি। এসএসসি রিলেটিভ অনেকগুলো কোয়েশ্চেন আছে, ওয়ান ডে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটা। তো আমরা শুরু করছি দিল্লির সুলতানি যুগ। এটা কিন্তু একটু তার আগে একটু বলে রাখি, আমাদের যে হিস্ট্রি রয়েছে, ইতিহাস যে রয়েছে, এই হিস্ট্রিকে আমরা টোটাল তিনটা পার্টে ভাগ করবো। তিনটা পার্টে ভাগ করবো, যেটা প্রথম হয়ে যাচ্ছে আমাদের প্রাচীন যুগ, জানি আমরা, এবং মধ্যযুগ, আর তারপরে চলে আসছে আমাদের আধুনিক যুগ। তো আমাদের যে এই দিল্লি সুলতানি বা যে আছে, এটা পড়ে যাচ্ছে আমাদের মধ্যযুগে। দেখলাম তোমাদের বোঝানো কালার করে দিচ্ছি, এটা মধ্যযুগে পড়ে যাচ্ছে। তো মধ্যযুগে যে পড়ছে, তো মধ্যযুগের মধ্যে কিছুটা ভাগ রয়েছে, তার মধ্যে আমাদের দিল্লি সুলতানি পড়ে যাচ্ছে, মুঘল পড়ে যাচ্ছে, এবং কিছু ইউরোপিয়ান শক্তিগুলোকে পড়তে হবে আমাদের। তো মধ্যযুগে যে প্রথম স্টেজ, প্রথম পর্ব, সেটা হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যটা, তাকে নিয়েই আমাদের আজকের টপিকটা রয়েছে। আর ভালো করে দেখো, বোঝা যাবে ভালো করে। আমাদের যে দিল্লি সুলতানি যুগ, এটা কিন্তু তার আগে জানতে হবে যে পুরোপুরি ভাবে বা প্রথমে কিন্তু শুরু হয়ে যায়নি, তার আগে কিছু কাহিনী ছিল। সেই কাহিনীটা কি? তো আরবের কিছু লোক যারা কি করেছিল, যারা ভারত আক্রমণ করেছিল প্রায় 708 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 708। তো আরবের কিছু লোক ছিল যারা ভারত আক্রমণ করেছিল, তার মধ্যে মোহাম্মদ বিন কাসিম আছে। ও অনেকবার ভারতকে লুণ্ঠন করার চেষ্টা করেছে, লুট করার চেষ্টা করেছে। সুলতান মাহমুদ আছে, যে কি প্রায় 17 বার ভারতকে আক্রমণ করেছে। সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারতকে আক্রমণ করেছে। আপনার গিয়ে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 এই খ্রিস্টাব্দের মধ্যেও প্রায় 17 বার ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছে। কি করেছে সুলতান মাহমুদ? কিছু মোহাম্মদ ঘুরি এসেছিল। মোহাম্মদ ঘুরি তো প্রায় আমাদের যে উত্তর ভারত, আমাদের যে আমাদের যে আমাদের যে উত্তর ভারত রয়েছে, তো প্রায় উত্তর ভারতকেও ক্যাপচার করে নিয়েছিল কে? মোহাম্মদ ঘুরি। অনেকটা অধিগ্রহণ করে নিয়েছিল মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, তারপরে এরা সব সব আরবীয়, সব আরবীয়। মোহাম্মদ ঘুরি যে ছিল, সে মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধ করছে। কবে করছে? তোমার গিয়ে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ করছে। 1191, সরি মিস্টেক, তোমার ওখানে গেল 1191। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে মোহাম্মদ ঘুরির সঙ্গে, যার মাধ্যমে কিন্তু পৃথ্বীরাজ চৌহান যে আছে, তৃতীয় পৃথ্বীরাজ, ও কিন্তু যুদ্ধ হচ্ছে কিন্তু সে বিফল হয়ে যাচ্ছে, সে হেরে যাচ্ছে। যার কারণে মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। মোহাম্মদ ঘুরির সঙ্গে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলো। এবার হলো তার 1 বছর পরেই, প্রায় 1192 খ্রিস্টাব্দে। সেখানে কিন্তু তৃতীয় পৃথ্বীরাজ এর সঙ্গে যুদ্ধ হয়, কিন্তু এবার কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হয়ে যায়। তাহলে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি মানে বিফল হচ্ছেন, কিন্তু ঠিক পরবর্তীতে তারপরেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192-তে, মানে 1192 খ্রিস্টাব্দে সে কিন্তু জয়ী হচ্ছে। সে জয়ী হচ্ছে ঠিক, কিন্তু তার কিছু সাম্রাজ্য তার জয়ী পেল, সেই সাম্রাজ্যগুলো কিন্তু মোহাম্মদ ঘুরি কাকে দিচ্ছে? তার একটা দাস ছিল, দাস। সেই দাসের নাম ছিল কুতুবুদ্দিন আইবক। সেই কুতুবুদ্দিন আইবকের নিজের সমস্ত সাম্রাজ্যকে সে অর্পণ করেছে মোহাম্মদ ঘুরি,
সমস্ত সাম্রাজ্য কিন্তু মোহাম্মদ ঘুরে গেল তোমার গিয়ে নিজের দাস কুতুবুদ্দিন আইবকের হাতে সমর্পণ করে দিল। এবার এখান থেকেই আমাদের শুরু হচ্ছে সুলতানি যুগের পর্বটা। তো আমাদের যে তোমাদের বললাম যে আমাদের যে সুলতানি সাম্রাজ্য ডাইরেক্টলি শুরু হয়ে যায়নি, তার আগে অনেকগুলো যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে অনেকগুলো যুদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আমাদের সাম্রাজ্যের কথাটা শুরু আসছে, যার মধ্যে আমাদের দিল্লি সালতানাত বা সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছে। তো দিল্লি সুলতানি যে আছে এর মধ্যে কিছু বংশ শাসন করেছিল, যার মধ্যে প্রথম বংশ হচ্ছে আমাদের দাস বংশ, যাকে আমরা ইংরেজি স্লেভ ডাইনাস্টি বলবো। তার সময়কাল হচ্ছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় আসছে আমাদের খলজি বংশ। খলজি বংশের সময়কাল হয়ে যাচ্ছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় রয়েছে তুগলক বংশ, 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার পরবর্তীতে আসছে সৈয়দ বংশ, 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সর্বশেষ আসছে লোদি বংশ, প্রায় 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে টোটাল 5টি যে রাজবংশ, এই 5টি রাজবংশ একসঙ্গে আমরা দিল্লি সালতানাত বা সুলতানি সাম্রাজ্যের আন্ডারে রাখবো। আর এই 1526 যে দেখতে পাচ্ছ, এই 1526 এর পর থেকে কিন্তু আমাদের কি শুরু হয়েছে, মুঘল শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে, মুঘল, যেটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে করিয়ে দিব। এটা তোমাদের নেক্সট পার্টে আমাদের করিয়ে দেওয়া হবে। তার মনে রাখতে হবে যে দিল্লি সাম্রাজ্যের মধ্যে আমরা 5টি বংশকে পড়তে হবে। এক, দাস বংশকে, খলজি বংশকে, তুগলক বংশকে, সৈয়দ বংশকে, আর লোদি বংশকে। তো আজকের যে আমাদের টপিক, আজকের তোমাদের ভিডিওটা বেশি লেন্দি না হয়ে যায়, যার কারণে আজকে আমাদের টপিক রয়েছে দাস বংশ বা স্লেভ ডাইনাস্টি। তো আজকে আমরা এখানে পড়বো কত, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দের মধ্যে যা যা ইম্পর্টেন্ট ঘটনা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যারা বেশি ইম্পর্টেন্ট ইতিহাসের দিক থেকে তাদেরকেই নিয়ে বেশি আলোচনা রয়েছে, যেখান থেকে কোয়েশ্চেন এসছে বারে বারে। আদার্স ওয়াইজ ইগনোর করে দেওয়া যাবে। যেমন কি তোমাদের বলা হলো যে আমাদের শুরু করছে দাস বংশ। আজকের টপিক 1206 থেকে 1209, এইটাই আমাদের চলবে আজকে। তো দাস বংশের প্রতিষ্ঠাতাকে, তো ভাই দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কে ছিল? এ মোহাম্মদ ঘুরি এর দাস ছিল। তো মোহাম্মদ কুতুবুদ্দিন আইবক যে রয়েছে, সে কবে এই দাস বংশ প্রতিষ্ঠা হলো, তার থেকে তো 1206 থেকে, কবে থেকে, 1206 খ্রিস্টাব্দে দাস বংশ প্রতিষ্ঠিত হয়। কার হাত দিয়ে হলো এটা? কুতুবুদ্দিন আইবকের হাত দিয়ে হলো। এর গুণ কি ছিল, এর সময় কি কি ঘটনা হয়েছে কুতুবুদ্দিন আইবকের সময়, তো দেখে নাও বিশেষত্ব। প্রথমত, কুতুবুদ্দিন আইবকের লাখ বক্স বলা হতো। খুবই ও দান করতো। ও কি হতো, খুবই দান দক্ষিণা করতো, অনেক মানে দান করতো, মানে বুঝতে পারছো। তো দান দেওয়ার কারণে ওকে লাখ বক্স ওকে বলা হতো একজন। তার যে রাজধানী, কুতুবুদ্দিন যে রাজধানী লাহোরে রেখেছিল, লাহোর ছিল কুতুবুদ্দিনের রাজধানী। আর সে নিজের সময় কুতুব মিনার এর কার্য শুরু করেছিল। কুতুব মিনার তোমাদের জানো। তো কুতুব মিনারের নির্মাণ কাজ কার সময় শুরু হয়েছিল? কুতুবুদ্দিন আইবকের সময় ছিল। কার সময় ছিল? কুতুবুদ্দিন আইবকের সময় কিন্তু এই কুতুব মিনারের কাজটি শুরু হয়েছিল। এবং আড়াই দিনকা ঝোপড়া কিন্তু সেই কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করলো। আর মধ্যযুগে মধ্যযুগে প্রথম রাজস্ব প্রথা, রাজস্ব ট্যাক্স যে ব্যাপারটা, সেই ট্যাক্সটা মধ্যযুগে কিন্তু প্রথম শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক। তাহলে কুতুবুদ্দিন আইবক এর বিশেষত্ব কিছু গুণ এটা মনে রাখতে হবে। তাকে লাখ বক্স বলা হতো, তার রাজধানী ছিল লাহোরে। সে কুতুব মিনার এর কাজ শুরু করেছিল, হালাকি শেষ করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশও কিন্তু এর আবার আমি এই টপিকে রয়েছে ইলতুৎমিশ সম্পর্কে। ইলতুৎমিশ এ কিন্তু কুতুবুদ্দিন আইবকের কি ছিল? কুতুবুদ্দিন আইবকের দাস ছিল। কি ছিল? কুতুবুদ্দিন আইবকের দাস, পরবর্তীতে জামাই হয়েছিল। ঠিক আছে। তো এই ইলতুৎমিশ এই কুতুব মিনারের কাজটা শেষ করেছিল। পরীক্ষা আসে এই কুতুব মিনারের কাজ শুরু কে করলো? তাহলে কুতুবুদ্দিন আইবক। এবং এবং কুতুব মিনারের কাজটা শেষ কে করেছিল? তাহলে ইলতুৎমিশ, আমাদের সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট চলে আসো ইলতুৎমিশ সম্পর্কে। তার পরবর্তী উত্তরাধিকারী কে আছে? ইলতুৎমিশ। এ কিন্তু কুতুবুদ্দিন আইবকের দাস ছিল, জামাই হলো। আর জামাই হলো তো সাম্রাজ্য ওর হাতে আন্ডারে চলে গেল, ইলতুৎমিশের আন্ডারে। ইলতুৎমিশ চেয়েছিল কি নিজের সাম্রাজ্যটা আপ তো কিছুদিন চালাবো নিজে,
যার কারণে কিছু গুণ দেখে নিও ওদের ওর আন্ডারে কি কি হয়েছিল। তো ইলতুৎমিশের সিংহাসন আহরণ হয়েছিল কবে? 1211 খ্রিস্টাব্দে। কবে হলো? তো ইলতুৎমিশের সিংহাসন আহরণ হলো 1211 খ্রিস্টাব্দে। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। কোশ্চেন আসবে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তাহলে হবে কুতুবউদ্দিন আইবক। এর আগের সিলেটে তোমরা দেখতে পেলে। কিন্তু যখন কোশ্চেন আসবে কি দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত, তখন কিন্তু আমাদের আনসার হয়ে যাবে ইলতুৎমিশ। বুঝেছেন? আর কি হয়েছিল এর সময়? কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন আমাদের ইলতুৎমিশ, মনে রাখতে হবে। এর আগে বললাম যে কুতুব মিনার যে রয়েছে কাজটা শুরু করলো কুতুবউদ্দিন আইবক, কিন্তু এই নির্মাণের কাজটা শেষ করেছিল ইলতুৎমিশ। আর ইকতা প্রথাটা শুরু করেছিল ইলতুৎমিশ। ইকতা প্রথা কার সময় হয়েছিল? মনে রাখতে হবে ইকতা প্রথা যে হচ্ছে, তো ইকতা প্রথা আমাদের ইলতুৎমিশ এর সময় কিন্তু হয়েছিল। নেক্সট আর কি হলো? 40 চক্র বা বন্দে গান, চিহল গানের গঠনও কিন্তু ইলতুৎমিশ করেছিল। পরীক্ষাতে আসে কোশ্চেন বাবুরে যে ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা আর 40 চক্র এর প্রবর্তন কে করেছিল? আমাদের সঠিক আনসার হয়ে যাবে ইলতুৎমিশ। নেক্সট তক্কা আর রৌপ্য মুদ্রা কি? তক্কা আর রৌপ্য মুদ্রা আর এবং জিতল, এই এরকমের তাম্র মুদ্রার প্রচলন করেছিল ইলতুৎমিশ। তো ইলতুৎমিশের সময় কিছু বিশেষ ঘটনাগুলো আমরা মনে রাখতে হবে। যেমন তার সিংহাসন আহরণ 1211-তে হলো। তাকে সুলতানি সাম্রাজ্যের, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। কুতুব মিনার তার যে শ্বশুর, যে কুতুবউদ্দিন আইবক যে শুরু করেছিল, সেই কাজটা শেষ করছে ইলতুৎমিশের হাত ধরে হচ্ছে। ইলতুৎমিশ ইকতা আর বন্দেয় গান, চিহল গান বা 40 চক্র এর গঠন করেছিল। ইলতুৎমিশের সময় টক্কা নামে রৌপ্য মুদ্রা আর জিতল নামের তাম্র মুদ্রার প্রচলন হয়েছিল। আমরা যদি দেখি তো ইলতুৎমিশের পরেই একজন বিখ্যাত আর সর্বশ্রেষ্ঠ একজন যে উত্তরাধিকারী তার নাম হচ্ছে সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া যে রয়েছে এরও কিছু গুণ রয়েছে তার সময় হয়। তো সুলতান রাজিয়া হচ্ছে 1236 খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করেছেন। আর তিনি মানে মেয়ে সুলতানা বলে যেত, কিন্তু নিজেকে তিনি সুলতান বলে দাবি করেছিলেন। তিনি সুলতানা বলে দাবি করেন, সুলতান। হ্যাঁ, মধ্যযুগের একমাত্র মহিলা শাসক হচ্ছে সুলতান রাজিয়া। কোয়েশ্চেন আসে যে এবার এসএসসি 2020-তে সামথিং এসেছিল যে মধ্যযুগের একমাত্র মহিলা শাসকের নাম কি? তো মধ্যযুগের একমাত্র মহিলা শাসক হচ্ছে আমাদেরকে সুলতান রাজিয়া, একমাত্র মহিলা শাসক। হ্যাঁ, তিনি কি করেছিলেন? তিনি পর্দা প্রথা বিলুপ্ত করেছিলেন। তিনি মানে হালাকি মেয়েদের পর্দায় থাকা উচিত ছিল সেই সময়, কিন্তু তিনি মেয়ে, একে তো মেয়ে ছিলেন, কিন্তু নিজের সুলতান বলে দাবি করতেন। আর তিনি নিজের যে পাওয়ারটা বা দেখানোর জন্য হতে পারে বা নিজে সবার মানে সুলতানের যে একটা ক্ষমতা, যার কারণে তিনি ধীরে ধীরে পর্দা প্রথা তিনি বিলুপ্ত করলেন। এবং তার সঙ্গে সঙ্গে সুলতান রাজিয়ার ভাই অর্থাৎ ইলতুৎমিশ এর ছোট ছেলে ছিল যার নাম ছিল নাসির উদ্দিন মামুদ। কে ছিল? নাসির উদ্দিন মামুদ। সে ইলতুৎমিশ বংশের শেষ সুলতান। তাহলে ইলতুৎমিশ বংশের শেষ সুলতান কে আসলো? ইলতুৎমিশ বংশের শেষ সুলতান হচ্ছে সুলতান রাজিয়ার ভাই অর্থাৎ ইলতুৎমিশের ছোট ছেলে নাসিরউদ্দিন মামুদ। এবার কিন্তু আমাদের চলে আসে গিয়াসউদ্দিন বলবন। এটা কিন্তু আমি কেন এখানে বললাম যে সুলতান রাজিয়ার ভাই, এটা মানে ইলতুৎমিশের শেষ বংশ, কেননা এরপরে যে ইলতুৎমিশ যে 40 চক্র নির্মাণ করেছিল, ইলতুৎমিশ যে 40 চক্রের নির্মাণ করেছিল, সেই 40 চক্র থেকে একজন বেরিয়ে আসছে যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। তো সে তো ইলতুৎমিশের বংশধর হলো না, তো তাই জন্য সেখানে বলা হলো ইলতুৎমিশের শেষ সম্রাট ছিল একজন। এবার চলে আসি গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের বিশেষত্ব কি ছিল? গিয়াসউদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে সিংহাসন আহরণ করছেন এবং গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলগু খান। প্রকৃত নাম কি? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হচ্ছে উলগু খান। ভিভিআই কোয়েশ্চেন, ভিভি ইম্পর্টেন্ট, ভিভিআই। নেক্সট মনে রাখবে যে সিজদা আর পাইবস প্রথা চালু করেছিল। কোয়েশ্চেন আসে বাবু যে সিজদা আর পাইবস এর প্রবর্তন কে করেছিল? তাহলে মনে হবে গিয়াসউদ্দিন বলবন। কেননা
সে তো কোনো সম্রাটের ছেলে বা এ ছিল না, সে 40 চক্রের একটা সদস্য ছিল। সেখান থেকে সেটাকে ভেঙে দিয়ে কোনোরকম করে নিজে যখন সুলতান হলো, তো তার ওপর যেন কেউ নজর উঠাতে না পারে, তাকে নিয়ে কেউ না করতে পারে, যার কারণে সে সিজদা আর পাইবস প্রথা শুরু করেছিল। ইন দ্য সেন্স যখন তার রাজদরবারে কেউ যাবে, তার সামনে নত হবে। পাইবস ইন দ্য সেন্স তার পদচুম্বন করবে, তার সুনাম করবে এক প্রকার, মানে কেউ যেন তার ঊর্ধ্বে যেতে না পারে, যার কারণে ও সিজদা আর পাইবস প্রথা চালু করেছিল। তার কিন্তু নৌরোজ উৎসব চালু করেছিল। পরীক্ষাতে আসে ভিভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে নৌরোজ উৎসব কে শুরু করেছিল? তোমার রাখতে হবে গিয়াসুদ্দিন বলবন নৌরোজ উৎসব শুরু করেছিল। সে নিজেকে শ্যাডো অফ গড মনে করতেন। শ্যাডো অফ গড, ঈশ্বরের একদম একটা মানে প্রতিনিধি বলতে পারিস তোরা, যে সে নিজেকে কি মনে করতো। তো কোয়েশ্চেন আছে, শ্যাডো অফ গড কাকে বলা হয়? গিয়াসুদ্দিন বলবন ও নিজেকে মনে করতে হবে, আই এম দ্য শ্যাডো অফ গড। নেক্সট, রক্ত আর লৌহ নীতিতে বিশ্বাসী ছিলেন একজন সুলতান, যার নাম ছিল সুলতান গিয়াসুদ্দিন বলবন। তার মানে গিয়াসুদ্দিন বলবন রক্ত আর লৌহ নীতিতে বিশ্বাসী ছিলেন। আর তিনি যে উপাধিটি ধারণ করেছিলেন, সেই উপাধিটা হচ্ছে জিল্লে ই ইলাহি। জিল্লে ই ইলাহি উপাধি তিনি কিন্তু ধারণ করেছিলেন কে? গিয়াসুদ্দিন বলবন। তাহলে গিয়াসুদ্দিন বলবনের দিক থেকে আমাদেরকে বিশেষত এই কয়েকটা যে ইম্পর্টেন্ট ডেটা, এটাকে মনে রাখতে হবে। তার সঙ্গে একটা আর রয়েছে যে ইলতুৎমিশের যে প্রবর্তিত কি ছিল, ইকতা আর 40 চক্র এর বিলুপ্তকরণ করেছিল। ও কিন্তু ইকতা ব্যবস্থা আর 40 চক্র, কিন্তু 40 চক্র থেকেই সে রাজা হয়েছিল ভেঙে ওটাকে। আর আবার যদি কোনো কোনো দ্বিধাবোধ হয় যেন, যার কারণে 40 চক্রটাকেই ভেঙে দিয়েছিল, ও বিলুপ্ত করে দিল আর ইকতা ব্যবস্থাকে। তাহলে ইলতুৎমিশের দেওয়া ইকতা প্রথা ইকতা প্রথা আর 40 চক্রটাকে বিলুপ্ত করে দিল কে? গিয়াসুদ্দিন বলবন। এটা ইম্পর্টেন্ট ডেটা, এটা মনে রাখতে হবে, কোনো উপায় নেই। কি দিয়েছে এখানে? ভুলে গেলে আবার একবার ভিডিও দেখে নিবে, অল অ্যাভেলেবেল রয়েছে। গিয়াসুদ্দিন বলবন হয়ে গেল। নেক্সট যে আসি, তো গিয়াসুদ্দিন বলবনের যে দরবার, সেই দরবারে কিন্তু আমির খসরু নামে একজন কবি থাকতো, তাকে ভারতের তোতা পাখি বলা হয়। ওই কোশ্চেন আছে কি, কাকে ভারতের তোতা পাখি বলা হয়? তোমার দেখবা আমির খসরু। আমির খসরু কার দরবারে থাকতো? তার উত্তর হলো গিয়াসুদ্দিন বলবন এর দরবারে কিন্তু আমির খসরু থাকতো। আর আমির খসরু যে আছে, তো আমির খসরুর আসল নাম কি ছিল? তো ওরা আমির খসরুর আসল নাম ছিল আব্দুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু। খুব বড় নাম, আমির খসরুর আসল নাম। এই কিন্তু খুব বড় নাম, মনে রাখতে হবে। এবার দাস বংশের শেষ সুলতান আসবে। দাস বংশের শেষ সুলতান আসছে কাইকোবাদ। দাস বংশের সঙ্গে কাইকোবাদ, অথবা কাইকোবাদ অপশন থাকতে পারে, অথবা তার শিশুর নাম থাকতে পারে যে কায়ুরমাস। হ্যাঁ, শিশুর নাম কি? কায়ুরমাস। এটা কিন্তু মনে রাখতে হবে। তো দাস বংশের শেষ সুলতান কে ছিল, এটা মনে রাখতে হবে। হয় আনসার আমাদের কাইকোবাদ হয়ে যাবে, অন্যথা আমাদের আনসার হয়ে যাবে আমাদের কায়ুরমাস। যাই হোক, এই বাস এতটুকুই ছিল দাস বংশ। বাস এখানে দাস বংশ কমপ্লিট, আর কিছু নাই, নর্মাল। কিন্তু মনে রাখবে যে দাস বংশ থেকে হিউজ কোয়েশ্চেন আসে। এসএসসি দিক থেকে খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কোয়েশ্চেন চলে আসে। হ্যাঁ, ওই যে বললাম একমাত্র শাসক, মহিলা শাসকের নাম কি ছিল? সুলতান রাজিয়া। এসছে, অনেকবার কোয়েশ্চেন এসছে, আরো আছে। তো আমাদের যে আজকের টপিক যে হলো, আজকের টপিক আমরা দাস বংশ শেষ করলাম। এবং এই দাস বংশের পরে যে আমাদের পরবর্তী যে আসবে, সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে আমাদের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে দেখতে হবে। সেই চ্যাপ্টারটা হয়ে যাচ্ছে আমাদের খলজি বংশ। খলজির পরে আমরা তুগলক পড়ে নিব, সৈয়দ পড়ে নিব এবং লোদি পড়ে নিব। তারপরে চলে আসবে আমাদের মুঘল বংশ, ঠিক কি না? তারপরে আমার মুঘল বংশ শুরু হবে। তো এর মধ্যে নেক্সট টপিক আমাদের কি থাকবে? আমাদের হবে খলজি বংশ। আশা করি তোমাদের তোমাদের ভিডিওটা লেন্দি না করার জন্য এরকম ব্যবস্থা করা হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, তো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাবো। সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম। দৌলত, দৌলত, বন্ধ কর না।